আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। মার্কিন নিষেধাজ্ঞায় এবার তুরস্কের পাশে পাকিস্তান, উদ্বেগ প্রকাশ করে যা বললেন সরকার প্রধান। পশ্চিমবঙ্গ মোদির আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নোয়াবে না, হুঁশিয়ারি মমতার। এবার পরমাণু সমঝোতায় ইরানের পাশে রাশিয়া, পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি। ভারতে নতুন আতঙ্ক মিরকরমাইকোসিস, 9 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রকে হটিয়ে ইউরোপের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। শেষ বেলায় যুক্তরাজ্যের সঙ্গে কেন চুক্তি করতে ব্যস্ত ট্রাম্প প্রশাসন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তুরস্কের ওপর বিতর্কিত মার্কিন নিষেধাজ্ঞার উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। এতে বলা হয়, তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান। যে কোনো দেশের ওপর একতরফা দমনমূলক ব্যবস্থার বিরোধী ইসলামাবাদ। পাক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির বিষয়ে তুরস্কের ভূমিকার বিষয়েও প্রশংসা করা হয়। এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র S-400 ক্রয় নিয়ে ন্যাটোর সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও 3 জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এই নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে। প্রেসিডেন্ট এরদোগান বলেন, এই নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের প্রতি বৈরী আক্রমণ এবং এটি অবশ্যই ব্যর্থ হবে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা থেকে ফিরবে না তুরস্ক। আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু এই কথা জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মূল্যায়ন করে পরে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ মাধ্যম কানাল 24-এ দেওয়া সাক্ষাৎকারে কাভাসোগলু বলেন, মার্কিন এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুরস্কের সার্বভৌমত্বের অধিকারের ওপর আক্রমণ এবং এটি তুরস্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। এদিকে পশ্চিমবঙ্গ আধিপত্যবাদী ও গণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না বলে ক্ষমতাসীন বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট বার্তায় তিনি এই হুঁশিয়ারি দেন। রাজ্যের 3 বিতর্কিত IPS অফিসারের বদলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সংঘাতের ইঙ্গিত দিয়ে এই টুইট করেন তিনি। আর এই খবর দিয়েছে আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, বিজেপি সরকারের এই উদ্যোগ রাজ্য সরকার কোনো মতেই মেনে নেবে না। মমতার মতে ওই নির্দেশ অবিসাংবিধানিক। এই নিয়ে তিনি পরপর 3টি টুইট করেন। প্রথম টুইটে মমতা লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি অগ্রাহ্য করে রাজ্যে কর্মরত 3 জন IPS অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এক্ষেত্রে 1554 সালের IPS ক্যাডার বিধির জরুরি পরিস্থিতিজনিত ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। দ্বিতীয় টুইটে মমতার অভিযোগ, এই ঘটনার রাজ্যের অধিকারের হস্তক্ষেপ এবং পশ্চিমবঙ্গে কর্মরত সরকারি অধিকারীদের মনোবল ভাঙার চেষ্টা করা ছাড়া আর কিছুই নয়। বিশেষত ভোটের আগে এই ঘটনা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোগত আঘাত হানার প্রয়াস, যা পুরোপুরি অবিসাংবিধানিক এবং অগ্রহণীয়। শেষ টুইটে মুখ্যমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেন, ঘুরপথে রাজ্যের প্রশাসন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের এই উদ্যোগ আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। পশ্চিমবঙ্গ আধিপত্যবাদী অগণতান্ত্রিক শক্তির সামনে মাথা নোয়াবে না। প্রসঙ্গত, দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 3 IPS অফিসার রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী এবং ভোলানাথ পাণ্ডেকে রাজ্যের বাইরে বদলি করার নির্দেশ দেয়। তার আগে তারা 3 অফিসারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল, কিন্তু রাজ্য সরকার তখন তাতে রাজি হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠির পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার এই 3 অফিসারকে দিল্লিতে যেতে দিচ্ছে না। এরপরই মুখ্যমন্ত্রী সরকারি টুইটারে ওই কড়া প্রতিক্রিয়া দেখান। অন্যদিকে রাশিয়া বলেছে, গত কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে তা পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ রাশিয়ার নিউজ চ্যানেল রাশিয়া 24-কে দেওয়া সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন। ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক 17তম যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই অনলাইন বৈঠকে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে এবং আগামী 21 ডিসেম্বর তা অনুষ্ঠিত হবে। বুধবারের বৈঠকটি রুদ্ধদ্বার ছিল জানিয়ে উলিয়ানো বলেন,
ওই বৈঠকে রাশিয়া, চীন, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইরান পরমাণু সমঝোতাকে আমেরিকা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়ার এই কূটনীতিক বলেন, ইরান বহুবার বলে এসেছে ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় এবং পরমাণু সমঝোতা থেকে তেহরান তার অর্থনৈতিক স্বার্থ অর্জন করতে না পারায় দেশটি এই সমঝোতার ধারাগুলোকে বাস্তবায়ন স্থগিত রেখেছে। তিনি বলেন, সব পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আগের মতো শুরু করলে ইরানের পরমাণু সমঝোতা পূর্ণ মাত্রায় বাস্তবায়িত হবে। অন্যদিকে মহামারী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই ভারতে এবার আরেকটি প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঘটেছে। বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম মিরকর মাইকোসিস। এটি বিরল প্রকৃতির একটি ছত্রাক সংক্রমণ। দেশটির রাজধানী দিল্লি, মুম্বাই ও গুজরাট প্রদেশে এখনও পর্যন্ত প্রায় ৬০ জন এই রোগে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে গুজরাটেই মারা গেছেন ৯ জন। তবে এই মিরকর মাইকোসিস নতুন কোনো রোগ নয়। আগে এটি জাইগোমাইকোসিস নামে পরিচিত ছিল। মিরকর মাইসিটস নামের ছত্রাক থেকে এই রোগ ছড়ায়। মূলত নাক ও চোখের মাধ্যমেই সংক্রমণ শরীরে প্রবেশ করে। শুরুতে ধরা পড়লে এর চিকিৎসা সম্ভব, তবে অবহেলা করলে এই রোগ প্রাণঘাতী আকার ধারণ করে। চিকিৎসকরা জানিয়েছে, মিরকর মাইকোসিসে সংক্রমিত হলে চোখের চারপাশে পেশি আসার হয়ে আসে, যে কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অনেকেই। সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে পড়লে রোগীদের মেনিনজাইটিস হতেও পারে। সাধারণত রোগ প্রতিরোধক ক্ষমতা যাদের কম, নানা রকম ওষুধ খাওয়ার ফলে যে সমস্ত অসুস্থ রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের মিরকর মাইকোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সদ্য কোভিড-19 থেকে সেরে উঠেছেন যারা, তাদের মিরকর মাইকোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। গুজরাটের আহমেদাবাদে যে সমস্ত রোগীর সন্ধান মিলেছে তারা সবাই ডায়াবেটিসে আক্রান্ত এবং সম্প্রতি করোনা থেকে সেরে উঠেছেন। আচমকা নাক ফুলে ব্যথা হলে এবং চোখে ঝাপসা দেখতে শুরু করলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। কয়েকদিন আগেও দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে মিরকর মাইকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১২ জন। মুম্বাইয়েও একাধিক রোগীর সন্ধান মিলেছে। আহমেদাবাদের সিভিল হাসপাতালে ৪৪ জন রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। মিরকর মাইকোসিস থেকে রক্ষা পেতে হলে পরিচ্ছন্নতার দিকে নজর রাখতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরে বাইরে বের হওয়া এবং অযথা নাক ও চোখে হাত না দেওয়ার গুরুত্ব দিয়েছেন তারা। অন্যদিকে দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল যুক্তরাষ্ট্র। তবে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বদলে গেছে সেই পরিস্থিতি। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে মার্কিনীদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস এই তথ্য জানিয়েছে। ইউরোস্ট্যাটের তথ্যমতে চলতি বছরের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের বাণিজ্যিক লেনদেন ছিল ৪৭৭.৭ বিলিয়ন ইউরো, যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২.২% বেশি। তবে ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লেনদেন কমেছে যুক্তরাষ্ট্রের। এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা হয়েছে ৪৬০.৭ বিলিয়ন ইউরোর, যা গত বছরের চেয়ে অন্তত ১১.২% কম। এই সুযোগটাই কাজে লাগিয়েছে চীন। গত জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদারদের জায়গা দখল করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি। সেই ধারা চীনারা ধরে রেখেছে অক্টোবরেও। অন্যদিকে কিছুদিনের মধ্যেই ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। আগামী জানুয়ারিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হোয়াইট হাউসের দায়িত্ব তুলে দিতে হবে তাকে। এর আগেই যুক্তরাজ্যের সঙ্গে একটি ক্ষুদ্র বাণিজ্য চুক্তি সেরে ফেলতে চায় ট্রাম্প প্রশাসন। এই নিয়ে চলছে জোর আলোচনা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটইজার বিবিসিকে বলেছেন, তিনি এমন একটি চুক্তির আশা করছেন যা স্কটিশ হুইস্কির ওপর শুল্ক কমাতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে তারা মার্কিন বিমান সংস্থার জন্য শুল্ক ছাড় দেবে। এটি ওয়াশিংটনের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে পৌঁছানোরই একটি প্রচেষ্টা। তবে রবার্ট লাইটইজার জানিয়েছেন, গত সপ্তাহে ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাসকে সহযোগিতা দেওয়া বন্ধ ও মার্কিন সংস্থা বোয়িংকে শুল্ক ছাড় দেওয়ার যে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, তা যথেষ্ট নয়। তাদের এর চেয়েও বেশি কিছু করতে হবে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা একটি বিষয় পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, যুক্তরাজ্যের বাজারে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে ব্রিটিশরা একই ধরনের প্রস্তাব অন্য দেশগুলোকে দিলে সেটি আর অতটা মহামান্বিত থাকবে না। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাজ্যের ব্রেক্সিট পরবর্তী চুক্তির বিষয়ে রবার্ট লাইটইজার বলেন, সম্ভবত আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এর সমাধান হয়ে যাবে। এরপরে যুক্তরাজ্য তাৎক্ষণিক কোনো চুক্তি করতে না পারার কোনো কারণ নেই বলে মনে করি। এছাড়া মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোর ওপর ডিজিটাল শুল্ক আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন এখনও অনড় বলেও
নিশ্চিত করেন এই কর্মকর্তা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।